টাকার লোভে গ্রামের দলে গদ্দাররা গোজে। ও লাভলি, নচিকেতাকে নিয়ে যাচ্ছি, নচিকেতা একটা করে গান গাইছে আর 4টে করে বোম পড়ছে। স্বামী মোর পুত্র মেঘনাদ, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। বাহ, নমস্কার। আজকে আমরা রয়েছি মদন মিত্রের সঙ্গে। মদনবাবু, আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে স্বাগত। নমস্কার। বর্ধমানে আপনি থেকে সেই 2011-র আগে আমার মনে আছে, তখন আমার সঙ্গে আপনার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। আপনি তখন থেকে ওখানে ওই সেচ দপ্তরের বাংলোতে থেকে আপনি একটা শিবির করে কিন্তু ওখানে প্রচুর লড়াই করেছেন, কর্মীদের একত্রিত করে সিপিএমের বিরুদ্ধে ফাইট করেছেন। তো বর্ধমানকে কি মিস করেন আজকে? নিশ্চয়ই, ভীষণ মিস করি। পার্টি যেদিন বলবে বর্ধমান যাও, আমি এক পায়ে খাড়া। হয়তো সেই রকমভাবে খাটবার ক্ষমতা পারবো কিনা জানি না, তবে বর্ধমানের কাছে আমি ঋণী যে আমি যে বর্ধমানে অবজারভার ছিলাম, সেই বর্ধমান যা দিয়েছে, ঢেলে দিয়েছে বললেও ভুল হয়, উপুর করে দিয়েছে। মানে ইস্ট আর ওয়েস্ট, বর্ধমান ইজ দ্য বেস্ট। এটা তো আপনার বেস তৈরি করা। আমরা তো দেখেছি কিভাবে আপনি ফাইট করেছেন, দিনের পর দিন না খেয়ে না দিয়ে পড়ে থেকেছেন রায়নাট, খণ্ডঘোষ, এসব জায়গায় যেখানে সিপিএমের ঘাঁটি ছিল। তো এত শত সত্ত্বেও আপনি বর্ধমান থেকে এমএলএ হলেন না কেন? বর্ধমানের মানুষের একটা আক্ষেপ, আপনারও কি একটু দুঃখ হয়? বর্ধমান পার্টি যেখান থেকে দেবে সেখানেই যাব। তবে আমায় যদি জিজ্ঞেস করেন আপনি কোত্থেকে এমএলএ হতে চেয়েছিলেন, আমার মনের ইচ্ছে ছিল যে বর্ধমান থেকে হলে খুব ভালো হয়। কারণ বর্ধমানের মানুষের এত বাড়িতে খেয়েছি, দুপুরবেলা ভাত মাছ, বিকেলে ঘুগনি সিঙ্গারা চা, এত লোকের সঙ্গে মানে আমার নিজের পরিবারের মতো রিলেশন হয়ে গেছিলো বর্ধমানের সঙ্গে। ফলে বর্ধমানের ওই সেচ দপ্তরের বাড়িতে থাকা আর সারাদিন ঘুরে ঘুরে রাত্রি 2টো 1:30 1টা, সঙ্গে নচিকেতাকে নিয়ে যাচ্ছি, নচিকেতা একটা করে গান গাইছে আর 4টে করে বোম পড়ছে। হ্যাঁ, তাই রায়না খণ্ডঘোষের দিকে আবার 4টে বোম পড়া থেমে গেল, নচিকেতা আবার একটা গান ধরলো। কত কিছুই দেখেছি আমরা। ও লাভলিটা কি? এটা কিসের স্লোগান? প্রেমের স্লোগান, রাজনৈতিক স্লোগান, না অন্য কিছু? হ্যাঁ, ও লাভলি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তোমার ও লাভলিটা কে? ও লাভলি কি তোমার প্রেমের কেউ, বা কাউকে তুমি ভালোবাসো? আমি বলেছি ও লাভলি হচ্ছে আমার বাংলার মা মাটি মানুষ, যাদের জন্যে আমি আজকে মদন মিত্র হয়েছি, যাদের দোয়ায়, আশীর্বাদে, ভালোবাসায়। এবং ও লাভলিটা কী হয়েছিল, আমাদের একটা গান বেরোচ্ছিল। গানটা হচ্ছে দিদি তোমার এই বাংলায় সবার মনে নানে নানে, দিদি তুমি এই বাংলার সবার মনের ভ্যালেন্টাইন। পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে গ্রামের দলে গদ্দাররা গোজে। ও লাভলি, এইটা মেলানো যাচ্ছিল না কিছুতেই। এইটা তখন আমি বললাম যে গানটা লিখেছে, দেখো তো ও লাভলি দিলে চলে কিনা। এই ও লাভলিটা তখন দাঁড়িয়ে গেল। দেখতে দেখতে দেখা গেল ও লাভলি একটা বাংলায় কথা উঠে গেল, দাঁড়িয়ে গেল, নিয়ে ও লাভলি সিনেমা হয়ে গেল। ও লাভলি নাম দিয়ে সিনেমা হয়ে গেল। ফলে এই দিক দিয়ে আমি বলতে পারি ও লাভলি কথাটার পেটেন্ট আমি নিতেই পারি। তবে আমি তো ও লাভলিই বলেছি, ও কুৎসিত তো, ও আগলি তো বলিনি, লাভলি বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দীর্ঘকাল নানান অভিযোগের ভিত্তিতে জেলখানায় ছিলেন। সিবিআই আপনাকে বারবার আদালতে হাজির করত, এমনকি এত দীর্ঘ সময় বোধহয় কেউই জেলখানায় থাকে না, ইদানিং থাকছেন অনেকেই আপনাদের দলের। তো এই সময় কি আপনার উপরে কোনো চাপ ছিল যে বিজেপিতে যোগ দিলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনাকে আর কেউ বিরক্ত করবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, এরকম কোনো চাপ ছিল? অথবা এস ওয়াজেদ আলীর একটা কথা ছিল, সেই ট্র্যাডিশন এখনো চলছে। মানে ব্যাখ্যা করুন, আমি বুঝলাম। মানে বিজেপির চাপ এখনো চলছে। আচ্ছা, কিন্তু লঙ্কেশ্বর স্বামী মোর পুত্র মেঘনাদ, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। বাহ, আপনার এখন স্ট্যাটাসটা কি? আপনি এমএলএ ছাড়া দলের আর কোনো পদে আছেন? মানে এই সরকারি ইয়েতে আছেন, চেয়ারম্যান আছেন, এগুলো তো বললেন আপনি। আর কি কোনো পদে আছেন? মমতা ব্যানার্জির কনফিডেন্সে আছি। বাহ, বলছেন। আপনি কি মমতা ব্যানার্জিকে ভয় পান? ভুল করলে নিশ্চয়ই ভয় পাই, ভুল না করলে ভয় পাই না, প্রশংসা আশা করি।
তো আমাকে তিনি কখনো বলেননি যে তোমার ভুল হয়েছে, বা আমাকে কখনো উনি তিরস্কার করেননি, বরং পাবলিক লাইফে সবসময় উনি আমাকে কংগ্রাচুলেট করেছেন, এবং উনি আমায় ও কালারফুল বয়। সে তো ওঠে, আপনার মতো কালারফুল আর কে আছে? না, সেটা মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারের মুখ দিয়ে পাবলিক লাইফে বেরোনো মানে তার একটা আলাদা মূল্য আছে। ঠিক ঠিক। তাতে দুটো জায়গায় আমাকে একটা তাড়াতাড়ি খাবার চেয়ারও দিতে পারে, বিয়ে বাড়িতে ফার্স্ট রোতে বসিয়েও দিতে পারে। তাহলে আপনি বলছেন যে ভবিষ্যতে বিজেপির কোনো আশা পশ্চিমবঙ্গে নেই? কোনো চান্স, নট এট অল। এই আশা মানে কি, জিতলে তো দেবে ফুলুরি আর বেগুনি, দুটো হাফ প্যান্ট পরা মন্ত্রী, তার থেকে RSS করিয়ে দিক। আর মমতা যদি জিততো মানে রেলমন্ত্রী, কোল মন্ত্রী। মমতা যেটা মানে ফুল ক্যাবিনেট। তাহলে এদের ভবিষ্যৎ কি? এই যে এরা সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এনডিএ করে একটা জায়গায় এলো। গঙ্গার পাড় দেখেছেন? বর্ধমানে অনেক গঙ্গা আছে, দেখবেন আস্তে আস্তে পাড় ভাঙে, হ্যাঁ, ধস নামে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, নিয়ে অন্যদিকে টানো, অন্যদিকে বেরিয়ে যায়। ঠিক তেমনি আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গ ভায়া দাঁতন হয়ে ঝাড়খণ্ড বিহার টিয়াতে বেরিয়ে যাবে, বর্ধমান হয়ে ওদিকে ঝাড়খণ্ড ফারখণ্ড মিজোরামে বেরিয়ে যাবে। এখানে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা নেই। আমাদের দুঃখ, বিজেপি তো গেলই, CPM-কেও নিয়ে গেল, কংগ্রেসকেও নিয়ে গেল। আমরা এখন কি করি? তাহলে কি নিজেদের মধ্যেই আমরা করব? তৃণমূল টু বলে একটা পার্টি, তাহলে এই ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে। আমাদের কোনো অপোজিশন নেই, তা খেলতে গেলে তো দুজন লাগে, ঠিক, খেলা হবে বললে তো আরো একজন লাগে, লোকই নেই, খেলা হবে কার সঙ্গে? মমতা ব্যানার্জি আরো দুটো টার্ম এমনি থাকতে পারেন, এমনি আস্তে আস্তেই থাকতে পারেন, আমাদেরও তাই ধারণা। শূন্যতা CPM কি বিধানসভাতে আরো শূন্য থাকবে? না, শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই তো হয়, শূন্যর সঙ্গে শূন্য গুণ করলেও শূন্যই হয়। অতএব শূন্যতা একটা বড় শূন্যতা। ফলে ওইতে যাই চান্স নিক, শ্রমিক মাত্র 22 জনকে, শ্রমিক না মাত্র 22 জনকে, মানে তার মধ্যে বোধহয় 8 জন শালি, তারপরে শালির বর, এরকম নিয়ে মাত্র 22 জনকে সরকারি কর্মচারী চাকরি দিয়েছিল। কারণ সুজনের শ্বশুর শান্তি ভট্টাচার্য ছিলেন দক্ষিণ 24 পরগনা DPSC চেয়ারম্যান। আচ্ছা, মোট 22 জনকে চাকরি দিয়েছিল, তার মধ্যে বোধহয় 8 জন শালি, 8 শালি ছিল না, আর তারপরে তার জামাইয়ের ভাই। তবে উনি যে শ্বশুরবাড়ির খুব প্রিয় লোক ছিলেন সেটা বোঝা গেছে, মানে শ্বশুরবাড়িতেই খাওয়া দাওয়া করতেন। এই যে তৃণমূল এবার যে ন্যাশনাল রেকর্ডটা করলো, মানে 11 জন, উই আর দ্য থার্ড পার্টি, 12 জন দাঁড়িয়েছে, 11 জন জিতেছে। হ্যাঁ, তো এইটা একটা অদ্ভুত, একটা মানে অভাবনীয় একটা বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু 11 জন MP করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করাতে শুধু পশ্চিমবঙ্গে অন্তত 2 লক্ষ মহিলা নতুন করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। এখন যে কোনো মিছিলে মহিলাদের আধিক্য দেখা দেয়, কারণ তাদের সবার সামনে একটা আইকন দাঁড়িয়ে আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি খেলছে, অনবদ্য খেলা খেলছে, একটাও ফ্রি কিক নেই, একটাও ফাউল নেই। কোথায় 100-150 বছরের পার্টি বিজেপি, মানে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, কোথায় কংগ্রেস 150 বছরের পার্টি, 100 বছরের পার্টি মুজফ্ফর আহমেদের CPM পার্টি, কোথায় ফরওয়ার্ড ব্লক সেই নেতাজির সময়কার পার্টি, তাদের সঙ্গে মাত্র কদিনের পার্টি। এই 25 বছর বয়স হলো, 25-26 বছর বয়স, মমতা ব্যানার্জি হায়েস্ট লিডারকে মমতা ব্যানার্জি, ছোট্টখাট্ট নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, একটা ছোট্ট 6 ফুট বাই 8 ফুট একটা ঘরের মধ্যে রয়েছেন, 5 ফুট বাই 8 ফুট, সেইখান থেকে বসে এমন কাণ্ড করছেন যে প্রধানমন্ত্রী পর্যন্ত হাত জোর করে প্রণাম করছে। অটল বিহারী ওনার বাড়িতে এসেছিলেন, মমতা বললো না আপনি দরকার নেই, আপনি বলুন আমি আসছি। বললো না আমি তা না, আমি তুমি দেখতে যাব। তুমি কোন বাড়ির থেকে উঠে এলে আর কোন সে মা যে তোমার মতো একজন রত্নগর্ভা? তাই ওনার মাকে গিয়ে উনি প্রণাম করে বলেছিলেন যে আপনি একজন রত্ন প্রসব করেছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মেয়ে, হ্যাঁ আপনি রত্নগর্ভা মা। অটল বিহারী তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আচ্ছা, কিন্তু এখন তো সেই দিনকাল পাল্টে গেছে, এখন ইন্ডিয়া নেই, ইন্ডিয়া উঠে যাচ্ছে, ইন্ডিয়া চলে আসছে। অটল বিহারীর সঙ্গে যদি নরেন্দ্র দামোদর মোদীর তুলনা করেন, প্রশ্নই আসে, কি বলবেন? তুলনাই হয় না, নেতাজির সঙ্গে পেঁয়াজির ব্যাপার হয়ে যায়।
মন্দার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই সিপিএম এবার আসার সময় বলেছিল যে তরুণ প্রজন্ম আসছে, ফেসবুকে হেভি বিপ্লব, সৃজন, দীক্ষিতা, একের পর এক তরুণ ছেলে পিলে, প্রতিপুর, এই ছেলে মেয়েগুলো ভালো ছেলে। আমি ওদের বলবো যে কেরিয়ার নষ্ট করো না, তোমরা এ করো, আমাদের তৃণমূল নিশ্চয়ই তোমাদের কথা ভাববে, তৃণমূলে এসে খেলার জায়গা পাবে, মানুষের কাছে যাবে। তুমি একটা পার্টিতে বসে রইলে, সাজানো গোজানো বাড়ি, দারুণ সোফা, দারুণ রুম, তোমায় ভালো রুম দিল, ঝকঝকে জামা, দামি পেন, কিন্তু একটাও লোক নেই, সেই একটা পয়সা দেওয়া পিওন আছে জল দেওয়ার জন্যে, কী লাভ আছে? মানে এই পরামর্শটা আপনার কি বিশেষ করে দীক্ষিতার জন্য? দীপশিতাকে আমার তো ভালো লাগে, বেশ খুবই ভালো লাগে। দীপশিতা কথাবার্তা যুক্তি দিয়ে বলে এবং যথেষ্ট পরিশ্রম করার এ আছে। এবং ওদের যে ওই মেয়েটি আছে মীনাক্ষী নাকি, ও তারপরে শতরূপ, ভালো ভালো ছেলে, সবাই ভালো ভালো। রাজনীতিটা ঝগড়াটা রাজনীতির টেবিল চলে গেলেই আর কোনো ঝগড়া নেই। সেই হিসেবে আমার সঙ্গে দিলীপ ঘোষ বা কাউরই কোনো ঝগড়া নেই। ঝগড়া যেটা আছে সেটা রাজনৈতিক লড়াই। ঝগড়া আছে একটাই, পূর্ব মেদিনীপুর। বিরোধী দলনেতা করে বলুন তো, এবার ওই 42টার মধ্যে 30টা নমিনেশন ছিল, এবারও বুঝবে, এবার ওকে উত্তর দিতে হবে, এবারও বুঝবে বিজেপি পার্টি কাকে বলে। দিল চন্দ্রবাবু নাইডু, যিনি না থাকলে প্রধানমন্ত্রী হতে পারে না, সেই কেউ দিল স্বরাষ্ট্র, নীতিশকে দিল না। আপনার কি মনে হয় যদি রাজ্যে মানে রাজ্য সভাপতি যদি বিজেপি চেঞ্জ হয় বাংলায়, তাহলে দিলীপ ঘোষের আসা উচিত? এটা ওদের পার্টি, ওদের মাছ খায়, লাজায় কাটবে, মোড়ে কাটবে। তবে এই তো সুকান্ত ছিল কথাটা, মানে আমি বলতে চাই না আর কি। যাই হোক, মেদিনীপুরে মানে হলে ওই এদিক ওদিকে কাজ করে, আর না হলে বিদ্যাসাগর হয় আর কি, সেরকম ব্যাপার। তো প্রেসিডেন্ট হলে, খুব বেশি হলে প্রমোশন হলে হাফ প্যান্ট পরা মন্ত্রী। এর আর প্রমোশন কি আর ডিমোশন কি? আমরা এও নেই, মন্ত্রীও নই, প্রেসিডেন্টও নেই, কিছুই নেই। বাইরে হাঁটলে এখান থেকে ওপার যেতে গেলে 10খানা সেলফি উঠবে, হাঁটা মুশকিল হয়ে যায়। না তা বলছে না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি। সেই মদন মিত্রকেই লোক স্যালুট করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছে। এবং অনেকে আমার ছবি তুলে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি কি করতো, দিদি এই সময় কি করছে। মানে মমতা সম্বন্ধে আগ্রহটার জন্যই আমার প্রতি আগ্রহ, আমার প্রতি আলাদা কোনো আগ্রহ নেই। আজকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমিও আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি।